টিভিসি নিউজের নিয়মিত আয়োজন জেডএসআর নিয়মিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। স্বাগত আপনাদের দুজনকে। এবং আমাদের সঙ্গে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। দুজনকে আবারও স্বাগত জানাই। এনবিআর প্রসঙ্গ দিয়ে শুরু করি। জহিরুল আলম, আপনাকে দিয়ে শুরু করি। এনবিআরের যে ঘটনা প্রবাহ 1.5 মাস ধরে চলছে, আমি জানি না, সরকারের একটা শক্ত অবস্থান তো আজকে আমরা পরিষ্কার হলাম। আগে থেকেও শক্ত, না হলে তো নানা ধরনের কথাবার্তা, আন্দোলনের মুখে অনেক কিছু মেনে নেওয়া হতো। এই শক্ত অবস্থান বা দুদক আবার তদন্ত শুরু করেছে, এতে আন্দোলন থামবে বলে মনে হয় আপনার? আমার মনে হয় যে এই জায়গায় মানে একটু দেরি হয়ে গেছে। সরকার যেই পদক্ষেপটি নিয়েছে, এই রেজিলিয়েন্সটা বা এই ধরনের মনোভাবটা শুরু থেকেই আমার মনে হয় যে তাদের দেখানোর প্রয়োজন ছিল। আমি শুধু এনবিআর প্রসঙ্গে বলছি না, ওভারঅল গভর্নেন্সের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু দে হ্যাভ মেজারেবলি বিন, আমি কি বলবো, যে ফেইল টু কনফ্রন্ট এই ধরনের অস্থির আন্দোলন অথবা দাবি দেওয়া, এগুলোকে মানে মোকাবেলা করার ক্ষেত্রে যেই ধৈর্য, সাহসিকতা এবং যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন ছিল, সেক্ষেত্রে আমার মনে হয় তাদের ভূমিকাটা বিতর্কে জন্ম দিয়েছে। রিল্যাক্স সরকার। হ্যাঁ, কারণ কি, ওনাদের প্রথম থেকেই ওনাদের বোঝা দরকার যে ওনারা ইন্টারিম গভর্নমেন্ট। সো ইন্টারিম গভর্নমেন্টের সময় যত ধরনেরই আপনার এই ধরনের দাবি দেওয়া আসবে, সব কিছুকেই আমার মনে হয় যে এক ধরনের উইথহেল্ড করার একটা সুযোগ ছিল তাদের, মানে ইন কনসালটেশন উইথ অল দ্য পলিটিক্যাল স্টেক হোল্ডার্স। তাদের সমর্থন যদি এখানে চাওয়া হতো, আমার মনে হয় যে না, সব পার্টি কিন্তু এই ব্যাপারে উদাত্ত সহযোগিতা দিতেন, যে এটা আমাদের কাজ নয়। সেটা আপনার কলেজের দাবি, বিশ্ববিদ্যালয়ের দাবি থেকে শুরু করে আপনার আনসারের দাবি থেকে শুরু করে, ইন অল রেসপেক্ট অফ লাইফ। হ্যাঁ, এখন এই ধরনের কঠিন, কঠোর, ধরেন যে এনবিআর যে সিদ্ধান্তটি এসছে, এটা একটা স্ট্রাকচারাল পরিবর্তনের একটা সিদ্ধান্ত। ডেফিনেটলি আমাদের মানে ইন্টারিম গভর্নমেন্টের সামনে অনেক এজেন্ডা আছে, এবং এই এজেন্ডাগুলো এত অল্প সময়ের মধ্যে এই ক্রুশিয়াল সিদ্ধান্তগুলো ওনারা বাস্তবায়ন করে যেতে পারবেন কিনা, ওনাদের মূল চিন্তা থেকে বা মূল লক্ষ্য থেকে ওনারা আসলে ডিপার্ট করে যাচ্ছেন কিনা, বিচ্যুত হয়ে যাচ্ছেন কিনা, আমার মনে হয় যে ওই জায়গাটি হচ্ছে কি একটা বড় প্রশ্ন। ছোট ছোট ওনারা বলছেন যে প্রায় 400টি ছোট বড় মাঝারি মিলিয়ে প্রায় 400টি এই ধরনের বিক্ষোভ, প্রতিবাদ বা এই ধরনের মানে সহিংস ঘটনা ওনারা মোকাবেলা করেছেন, এবং সুযোগ বুঝে কিন্তু, মৌকা বুঝে কিন্তু সবাই ইন্টারিমের উপর ঝাঁপিয়ে পড়েছে। সব কিছু তাদের ধারে, কিন্তু ওনাদের তো একটা লিমিটেশন আছে। মানে ওনাদের এই সীমিত সামর্থ্যের মধ্যে যে ফোকাস থাকার কথা ছিল, সেই ফোকাস থেকে আসলে ওনারা নিজেরাই নিজেদেরকে এটার সঙ্গে জড়িয়ে ফেলেছেন। তো যাই হোক, লেট আস কাম টু দ্য পয়েন্ট। এখন এনবিআর এর প্রসঙ্গে যেটা আসছে, আমি মনে করি যে সরকার শুরুতেই তাদের মানে কি বলবো, এক ধরনের রিজিডিটি তারা দেখিয়েছে, তারা এটা করবে, বাস্তবায়ন করবে, এই জন্য দেখিয়েছে। কিন্তু আমাদের ভেতরকার অন্তর্গত যে ইন্টারনাল যে কি বলবো, যে অবক্ষয়টা আছে বা সুবিধাবাদিতা আছে, ডেফিনেটলি যারা আন্দোলন করছে তারা এটাকে জাস্টিফাই করার জন্য নানা কথা বলছেন, কিন্তু একই সঙ্গে আমরা যে কোনো পরিবর্তনকে কিন্তু ওয়েলকাম করতে ভয় পাই, এবং আমরা সেটাতে আমাদের ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ কোনো না কোনোভাবে ক্ষুণ্ণ হবে এই দুশ্চিন্তার মধ্যে থাকি, এবং তখন আমরা সুচিন্তাকে কিন্তু আমরা ওয়েলকাম করি না। এটা কিন্তু এখানে আপনি প্রতিটা পদক্ষেপে আপনি দেখবেন, যখন আপনার স্বার্থের বিরুদ্ধে যাবে, যত ভালোই হোক না কেন, সেখানে আপনি এবং আপনার কুযুক্তি বা যুক্তি, হোয়াট এভার আপনি যেটাই বলেন না কেন, সেটার কিন্তু কোনো অভাব নাই। এখন ওনাদের সঙ্গে আলোচনায় বসলে কিন্তু ওনারা 100টা যুক্তি দেখাতে পারবেন, বাট আমাদের এই কর ব্যবস্থাপনার মধ্যে যে আধুনিকায়নের প্রয়োজন রয়েছে, এখানে যে কিছু রিফর্ম প্রয়োজন রয়েছে, সেটা অস্বীকার করার কোনো কারণ নেই, কিন্তু ইন্টেনশনটা কি সেটা দেখতে হবে। গভর্নমেন্ট এই অল্প সময়ের মধ্যে এই ধরনের একটা ম্যাসিভ পরিবর্তন করে এই যে ব্যাকলাশটা ওনারা এখন নিচ্ছেন, আমদানি রপ্তানি থেকে শুরু করে আমাদের ওভারঅল গভর্নেন্সের ক্ষেত্রে একটা ভুল বার্তা যাচ্ছে, খারাপ বার্তা যাচ্ছে ম্যানেজমেন্টের দিক থেকে, এবং অনেক দীর্ঘ সময় পার হয়ে এসেছে। লাস্ট মোমেন্টে এসে ওনারা যেই পদ্ধতিটা নিয়েছেন, আমি পার্সোনালি মনে করি দিস ইজ এরোনিয়াস, এটা ত্রুটিপূর্ণ এই কারণে, কই এতদিন তো সেই আন্দোলনকারী নেত্রী 6 জনের বিরুদ্ধে দুদকের কোনো কর্মসূচি ছিল না, তাদের কোনো, আমি সেই জায়গাটা একটু আসি। জি, ওই যে যেটা জহিরুল আলম বললেন, যে শুরু থেকেই এই ইন্টারিম গভর্নমেন্ট একটু রিল্যাক্স, একটু মানুষকে শক্ত না হওয়া, এই জায়গাটা কেন, বা এমন সময় এসে শক্ত অবস্থানে যাওয়া যেখানে সময়টা বেশি নষ্ট হয়ে গেছে, যেটা জহিরুল আলম বললেন,
সেই জায়গাটায় সবার দাবি কেন মানতে হবে এই সরকারকে? প্রথমত সবার দাবি যে এই সরকার মেনে নিচ্ছে বিষয়টা এরকম না, তবে কারো দাবি যদি যৌক্তিক হয় সরকার সেটা শুনছে এবং যেখানে যেখানে ব্যবস্থা নেওয়া প্রয়োজন মনে করছে সেখানে ব্যবস্থা নিচ্ছে। এক্ষেত্রে এনবিআর এর ক্ষেত্রে যেটা হয়েছে, সরকার এনবিআর এ একটা সংস্কার করেছে। এনবিআরকে দুইটা আলাদা বিভাগে বিভক্ত করে দেশের রাজস্ব ব্যবস্থাটাকে গতিশীল করতে চেয়েছে। জহির ভাই যথার্থই বলেছেন যে আমাদের দেশে যেটা হয় যে কোনো পরিবর্তনকে আমরা ওয়েলকাম করতে পারি না, সবসময় গোষ্ঠী স্বার্থ, ব্যক্তি স্বার্থ এগুলো দিয়ে এগুলার মানদণ্ডে যে কোনো পরিবর্তনকে আমরা দেখি। তো এক্ষেত্রেও এখানে দেশের রাজস্ব ব্যবস্থার চেয়ে গোষ্ঠী স্বার্থটাই ক্ষেত্র বিশেষে সরকার মনে করছে যে প্রাধান্য পাচ্ছে কারো কারো কাছে। তো গোষ্ঠী স্বার্থ যদি প্রাধান্য পায় তাহলে সেটা দেখা তো সরকারের দায়িত্ব নয়। সরকারের দায়িত্ব হচ্ছে দেশের স্বার্থ দেখা। যেখানে দেশের রাজস্ব ব্যবস্থা যেই পদ্ধতিতে সংস্কার করলে রাজস্ব ব্যবস্থায় গতি আসবে সেটা দেখা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব, এবং সরকার সেই আলোকেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে। এবং আপনি দেখেন যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা অন্যতম ম্যান্ডেট হচ্ছে সংস্কার, এবং এই সংস্কার যে কেবল রাজনৈতিক ক্ষেত্রে সংস্কার তা না, প্রশাসনিক ক্ষেত্রে বা অর্থ ব্যবস্থাপনায়, রাজস্ব ব্যবস্থাপনায় ইত্যাদি নানা ক্ষেত্রেই নানা ধরনের সংস্কার আমাদের প্রয়োজন, এটা আমরা সবাই উপলব্ধি করি। তো এই সংস্কারেরই একটা অংশ হিসাবে আপনার এনবিআরে এই সিদ্ধান্তটা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে সরকার যদি সংস্কারের যে কোনো উদ্যোগী নেয় সেটাতেই যারা যারা আপনার যাদের ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠী স্বার্থ বিঘ্নিত হয় তারাই সেখানে বাধা হয়ে দাঁড়ায়। তো যার ফলে সরকার এই সংস্কার কার্যক্রমগুলোকে বাস্তবায়ন করতে গিয়ে অসুবিধার মধ্যে পড়ছে। কিন্তু এইটা এই ক্ষেত্রে ধৈর্য পরিচয় সরকার দিয়েছে, কিন্তু এখন মনে করছে যে না, যে যথেষ্ট হয়েছে। এটাকে যাতে সরকারের যে এই উদারতা বা সরকারের যে এটা একটু সহজ ভঙ্গিতে দেখার বিষয়টাকে কেউ যদি দুর্বলতা ভেবে নিয়ে সরকারের উপর অন্যায্য চাপ সৃষ্টি করতে চায় তাহলে সরকারের পক্ষে সেটা আর মেনে নেওয়া কঠিন। এবং সেই দৃষ্টিকোণ থেকে সরকার আসলে আজকে যারা সরকারি কর্মচারী আছেন তাদেরকে তাদের দায়িত্বটা স্মরণ করিয়ে দিয়েছেন, পাশাপাশি রাজস্ব ব্যবস্থাটাকে একটা এসেনশিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করেছেন। এটা এমনিতেই এসেনশিয়াল সার্ভিস হিসেবে ধরে নেওয়া হতো, কারণ আসলে রাজস্ব ছাড়া তো সরকার চালানো কঠিন। এখন এটাকে বিধিবদ্ধভাবে এসেনশিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করা হয়েছে, যার ফলে যারা এই সার্ভিসটা দিচ্ছেন তাদেরকে এটা জরুরি পরিষেবা মনে করেই তাদেরকে সেই সেবাটা দিতে হবে। এবং সরকার বিশ্বাস করে যে তারা এই সরকারের যে এই নীতি, নতুন নীতিটা, এটা বাস্তবায়নে সহযোগিতা করবে না। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে ওই জায়গাটায় যে আপনি মানে আন্দোলন দমন করবার জন্য বা এটাকে মোকাবেলা করবার জন্য আপনি যে পদ্ধতিটা অনুসরণ করছেন ওইটা একটু এক্সপ্লয়েটিভ। আপনি যে নেতৃবৃন্দের বিরুদ্ধে যদি জেনুইনলি কারাপশনের কোনো চার্জ থাকে অথবা দুদকের যদি কোনো কিছু জানবার থাকে তো এটা আগে কেন ইনিশিয়েট করা হলো না, হয়নি কেন? এখন আপনাকে এক ধরনের ইন্টিমিডিয়েট করা, ভয়ভীতির মধ্যে রাখা, এটা প্রচলিত অর্থে আপনার মানে হয়তো এই কৌশল কাজে লাগবে, কিন্তু এটা কিন্তু এক ধরনের ফিয়ার তৈরি করে যে কোনো সরকারের বিরুদ্ধে যে কোনো বা সরকারের কাছে কোনো দাবি দাওয়া নিয়ে গেলে যখনই সরকার মনে করবে যে তারা ডিসকমফোর্ট, তখন সরকার ইচ্ছা করলে চাইলেই আপনার উপরে এই ধরনের একটা পদ্ধতি মানে কার্যকর করতে পারে। সেটা আমার মনে হয় যে ইনস্টিটিউশনালি দুদককে এখানে কাজে লাগানো হচ্ছে মনে হবে, এটা অনুমান করা হবে। হয়তো এটা যদি নাও হয়, এটা বলা হচ্ছে না যে কেউ ধোয়া তুলসী পাতা হয়তো নয়, কিন্তু এখানে দুদক এখন যখন তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করছে তখন এটা ধরে নেওয়ার যথেষ্ট কারণ আছে যে তাদেরকে ইন্টিমিডিয়েট করা হচ্ছে এই আন্দোলনকে দমন করার জন্য। এভাবে আমার মনে হয় যে না করে ডায়ালগের মাধ্যমে, আরও ইনডেপথ ডায়ালগের মাধ্যমে এটা সমাধান করার নিশ্চয়ই কোনো না কোনো উপায় হয়তো বা আছে বলে মনে করি। কিছু বলবেন নিশ্চয়ই? না, প্রথমত হচ্ছে যে দুদক কার ফাইল তলব করবে এটা দুদকের নিজস্ব বিষয়। এটাকে আপনি এই আন্দোলনের সাথে আমরা না মিলিয়ে দেখাই ভালো। এটা পারসেপশন হিসাবে হয়তো আপনি চাইলে 2-4 মিলানোর চেষ্টা করতে পারেন, কিন্তু এটা সরকারি কর্মচারী যারা আছেন, দুদক চাইলে তো যে কারো ফাইলই যে কোনো সময় তলব করতে পারেন। আর এটাকে আমি ইন্টিমিডিয়েট বলবো না এই কারণেই যে আপনার কেউ যদি দুর্নীতি না করে থাকে তাহলে তার আতঙ্কিত হওয়ার তো কোনো কারণ নেই, বরঞ্চ এটা তাকে আরও সহযোগিতা করে। কারণ আপনি যদি দুর্নীতির সাথে জড়িত না হন, তারপরেও যদি আপনার
ফাইল কেউ তলব করে এবং যদি আপনার দুর্নীতি না পাওয়া যায় সেক্ষেত্রে আপনি আপনার সম্পর্কে বরঞ্চ কারো যদি কোনো সন্দেহ দ্বিধা থাকে তাহলে সেটাও কেটে যায়। তো এটাকে সেভাবে ইন্টিমিডেশন ট্যাকটিক্স এগুলো না হিসাবে না দেখে এটা একটা স্বাভাবিক কর্মপ্রক্রিয়া হিসেবে দেখাই ভালো। আর সরকারি কর্মকর্তা হিসেবে যারা যোগ দিচ্ছেন, যারা সরকারের কাজ করছেন, তাদের যে কারো বিষয়ে তো সরকারের যে কোনো সংস্থা চাইলে অনুসন্ধান করতে পারে তারা কোনো ধরনের দুর্নীতির সাথে জড়িত কিনা। এই সময় কেন? না, এই সময়ে তো করা যাবে না এমন কোনো নিয়ম নাই, অবশ্যই নিয়ম নাই, তাই না? তো এই সময় এটা করার সাথে যে তাদের আন্দোলনের কোনো সম্পর্ক আছে এটা তো কেউ বলেনি, তাই না? এটা আমরা নিজেরা মিলিয়ে নিচ্ছি কেউ সেটা না মিলিয়ে দেখাই সবসময় মিলিয়ে নেয়, মানে ওই 2 2 4 মিলানোর চেষ্টা আছে না, এটা তো হয়ে যায়। আসলে প্রশ্নটা উঠে যায় কিনা, এই জন্যই তো প্রশ্নটা আসে যে এই সময়ে এখন যখন তারা কমপ্লিট শাটডাউনে, আজকে এমন সময় তাদেরকে জরুরি সেবা হিসেবে ঘোষণা করা হলো, তাদের বিরুদ্ধে দুদক নামলো, এই জিনিসগুলো আসলে 2 2 4 এখন কমপ্লিট শাটডাউনের ক্ষেত্রে গোষ্ঠী স্বার্থ ব্যক্তি স্বার্থ জড়িত আছে কিনা এটাও তো দেখার একটা বিষয় আছে। কারণ এটা তো আপনি সরকারি চাকরি করেন, আপনি সরকার থেকে জনগণের টাকায় বেতন নেন, কিন্তু আপনি যখন সরকার কোনো উদ্যোগ নেয় আপনি সেই উদ্যোগটাকে বাস্তবায়নে সহযোগিতা না করে আপনি আপনার দিকটা দেখে আপনি শাটডাউন করে দিলেন, পুরো দেশের রাজস্ব ব্যবস্থাটাকে বন্ধ করে দিলেন, আমদানি রপ্তানি ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। তো আপনার অ্যাকচুয়ালি ইন্টারেস্টটা কি এখানে, এটাও তো দেখার বিষয় আছে। সেটাকে 1.5 মাস কেন লেন্দি করতে হলো? না, 1.5 মাস যখন 1 ঘন্টা 2 ঘন্টা করে কলম বিরতি করলো তখনই তো উদ্যোগ না, এখন 1 ঘন্টা 2 ঘন্টা কর্মবিরতি কেউ করছেন সেটা সেক্ষেত্রে সরকার ধৈর্যের পরিচয় দিয়েছেন। 1 ঘন্টা সরকার হয়তো ভেবেছেন যে তারা আস্তে আস্তে বিষয়টা উপলব্ধি করতে পারবেন যে এই সিদ্ধান্তটা আসলে দেশের স্বার্থে, রাজস্ব বাড়ানোর স্বার্থে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং এক্ষেত্রে রাজস্ব ব্যবস্থাপনায় যে দুর্নীতি আছে সেটা কমানোর স্বার্থে। এখন সরকারকে তারা সহযোগিতা করবেন, সরকার সেটা আশা করেছিল, কিন্তু তারা সেই সহযোগিতার পরিবর্তে উল্টো সরকারের উপর নানা কৌশলে চাপ প্রয়োগ অব্যাহত রেখেছিল। আমি একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে কোনো রিফর্ম কিন্তু পেইনস্টেকিং, যে শুরুর কথা দিয়ে বলতেছি যে এটা সহজে মেনে নিবে না, নিতে চাবে না, কিন্তু যদি এটা গ্রেটার বেনিফিটের জন্য হয় ফর দ্য নেশন, তাহলে এটা যত কঠিনই হোক না কেন, যত ডিফিকাল্টি হোক না কেন, আমার মনে হয় যে না, সেক্ষেত্রে তো কাউকে না কাউকে এই দায়িত্ব নিতেই হবে। কিন্তু এখন প্রশ্ন আসছে যে অনেকে হলো যে আপনি এত ঝুট ঝামেলার মধ্যে আছেন, ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছি, যে এত মাল্টিপ্রং ঝামেলা, তার মধ্যে মূল ফোকাস হচ্ছে দেশে একটা স্থিতিশীলতা আনা, দেশের সবাইকে এক জায়গার মধ্যে নিয়ে আসা এবং ইভেনচুয়ালি মানুষের একটা ভোটের অধিকার প্রতিষ্ঠা করে একটা পিসফুল ট্রানজিশনে পাওয়ার এনশিওর করা, এইভাবে দেখা হচ্ছিল আর কি। কিন্তু উনি যেটা বললেন যে একটা প্রাইম ম্যান্ডেট হচ্ছে যে সংস্কার, কিন্তু এখন রাতারাতি ধরেন 1 বছর 8 মাস 10 মাস বা 2 বছরের মধ্যে তো একটা কান্ট্রিকে আপনি একেবারে অনবোর্ড করে দেওয়া সম্ভব না, যখন এটা একটা হিউজ একটা কি বলবো যে একটা ডেট্রিমেন্টাল একটা ইনহেরেন্ট একটা প্রবলেমের মধ্যে আছে সব প্রতিষ্ঠানের মধ্যেই, কিন্তু আমাদের এই সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি। জি, একদম পরিষ্কার। একটা বিরতি নিয়ে আসি, এই সংস্কার নিয়ে কথা বলবো। সংস্কার নিয়ে বারবার কথা উঠছে তো, কারণ এখন আবার সংস্কার ঐকমত্য কমিশনের মধ্যে সংস্কার নিয়ে নানা ধরনের দ্বিমত, এই মত ওই মত হচ্ছে। আবার বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে নতুন দুটা দাবি নিয়ে এসে নির্বাচনটাকে আবার পিছিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হচ্ছে কি না, প্রশ্ন আছে। একটা বিরতি নিয়ে এসে আলোচনায় আসছি। দর্শক, আপনারা আছেন ZSRM নিবেদিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে। বিরতির পর আবারও স্বাগত ZSRM নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার এবং NTVর বার্তা প্রধান জহিরুল আলম। স্বাগত আপনাদের দুজনকে আবারও। জহিরুল আলম, যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, যে সংস্কার নিয়ে যেটা কথা বলেছিলাম, যে আমি জানি না, সংস্কার তো অবশ্যই সব জায়গায় সংস্কার দরকার, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট তো ইন্টারিম, অন্তর্বর্তীকালীন, তাদের তো ব্যাপক সময় নেই। তো সব জায়গায় সংস্কারে হাত দিতে গিয়ে একটা সমস্যার পাহাড়কে আরও বাড়ানো হচ্ছে কিনা? আবার যেহেতু আপনি বললেন যে মানুষের ভোটের অধিকারটা ফিরিয়ে দেওয়াটা হচ্ছে এই সরকারের প্রাধিকার হওয়া উচিত, সেটা নিয়েও এক ধরনের গোয়েবলস তৈরি হচ্ছে কিনা? হ্যাঁ, আমার মনে হয় যে মানে ওভারলি প্রায়োরিটাইজড সংস্কারটা, হ্যাঁ, মানে রিলেটিভলি আপনার নির্বাচন মানে যদি আলোচনা করেন তাহলে এই জায়গাটার মধ্যে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। হয়তো আকাঙ্ক্ষার দিক থেকে ঠিক আছে, কিন্তু বাস্তবতার দিক থেকে আমার মনে হয় ঠিক নাই। কারণ এই দেশে আপনার এইরকম বাঞ্চ অফ সংস্কারের তালিকা নিয়ে আপনি বসবেন, দিনের পর দিন রাতের পর দিন আলোচনা করবেন এবং সব বিষয়ে সবগুলো পক্ষ একমত হবে বা ন্যূনতম পয়েন্টসগুলোতে একমত হবে, হওয়ার পরে সেটা ঘোষণা হবে ঐকমতের ভিত্তিতে, উইচ ইজ এ ভেরি ডিস্ট্যান্ট ড্রিম। আমি মনে করি এখনও সেরকম বাস্তবতা তৈরি হয়নি। দেখবেন যে আলোচনা একটুখানি আগাবে তো না আরেকটা পার্টি আরেকটা কথা বলে ছুড়ে দিবে। এই ধরেন
একটা নির্বাচনের রোড ম্যাপ নিয়ে দারুণ একটা হাইপ উঠেছে না লন্ডন বৈঠকের পরে, দারুণ একটা হাইপ উঠেছে, সবাই স্টার্টেড বিলিভিং যে না নির্বাচনের একটা সুন্দর পাস দেয়। কিন্তু তারপরে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরে কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো রোড ম্যাপের কথা আর বলেন নাই। উনি আবার এপ্রিলে একটা ইঙ্গিত করলেন। এখন যেটা আসছে এই যে আপনার গতকালকে যে ইসলামী শাসনতন্ত্রের যে বিশাল একটা জমায়েত হলো, সেখানকার 16 দফা বা সেখানকার যে মুড মেজাজ, ইভেন ঐক্যমত্য কমিশনের যে আলোচনার যে ক্ষেত্র, বিশেষ করে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের যে প্রশ্নটা, পিআর সিস্টেমের ইলেকশনের ব্যাপারটি, এটা আমি এর প্রজ এন্ড কনস আছে, হয়তো এটার পক্ষে বিপক্ষে বলবো না, নিশ্চয়ই এটা নিয়ে একটা হিউজ বিস্তর ডিবেট করা যেতে পারে। কিন্তু এখনকার যে বাস্তবতা, এখানে সংখ্যানুপাতিক পদ্ধতিকে মানে এটা ছুড়ে দেওয়া মানে হচ্ছে যে এটার ব্যাপারে একটা ঐকমত্যে পৌঁছানো একটা কঠিন, একটা জটিল একটা ব্যাপার। অলরেডি কিন্তু এটার মধ্যে কিন্তু একটা মত পার্থক্য দেখা দিয়েছে এবং ঐকমত্য কমিশনের চেয়ারম্যানের কাছ থেকে কিন্তু আমরা এক ধরনের বলেছে যে রিমার্কেবল লক্ষ্য দৃশ্যমান কোনো তেমন কোনো অগ্রগতি নেই, এক ধরনের হতাশা প্রকাশ পেয়েছে। তার মানে আমি বলতে চাচ্ছি যে এত স্টেক হোল্ডারকে একটা পেজের মধ্যে আনা, একটা ফোল্ডের মধ্যে আনা, হয়তো এখানে অনেক ভালো ভালো নোবেল কজ আছে দেশের জন্য যেগুলো ভালো, কিন্তু এগুলোকে সবগুলোকে বাস্তবায়ন করে একটা প্যাকেজের মধ্যে এনে একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনের পরে দেশে একটা স্থিতিশীলতা তৈরি হয়ে যাবে, এমনটা আশা করাটা খুব কঠিন একটা ব্যাপার আমি মনে করি। সেক্ষেত্রে যেই পয়েন্টগুলো এখন আসছে এই ঐক্যমত্য কমিশনের আলোচনায় বা কনসেনসাসের আলোচনায়, সেখানে কিন্তু আমি মনে করি যে ইলেকশনকে নিয়ে কনফিউশন আবার নতুন করে কিন্তু তৈরি হয়েছে। হ্যাঁ, এক ধরনের সন্দেহ তৈরি হচ্ছে যে আসলে কি নির্বাচন সময় মতো হবে। হ্যাঁ, মানুষ তো বিশ্বাস করতে চায় সময় মতো হওয়া উচিত ইলেকশন, কিন্তু হবে হলে কেন এই প্রসঙ্গগুলো এখন আসছে এবং এটা সমাধান কোন দিকে? অলরেডি কিন্তু বিএনপি কিন্তু এক ধরনের সংশয় ব্যক্ত করেছে। আবার জামাত ইসলামী বলেন বা এই যে ইসলামী বিভিন্ন দল বলেন, তারা কিন্তু পরিষ্কার করে বলছে যে এই বিষয়গুলোতে যদি পিআর সিস্টেমের কথাই তারা ধরেন যে এইটাতে যদি ঐকমত্য না হয়, এইটাতে এই পদ্ধতিতে যদি নির্বাচন না হয়, তাহলে নির্বাচন হবে না, নির্বাচন হবে না। আবার ধরেন এনসিপির কথা যদি চিন্তা করেন, তারা কিন্তু ইতোমধ্যে বেশ কিছু দাবি মানে পয়েন্টস কিন্তু তুলে ধরেছে। নির্বাচন কমিশনকে রিঅর্গানাইজ করতে হবে বলেছে, তো তারা তো বলেছে যে প্রশাসনে বিএনপির প্রাধান্য পুষ্ট, সুতরাং সেটাকে রিঅর্গানাইজ করতে হবে, তাই না? সুতরাং এই বিষয়গুলোকে এক জায়গার মধ্যে নিয়ে আসা অসম্ভব এটা বলবো না। অনারেবল চিফ অ্যাডভাইজার হয়তো সেই লক্ষ্য নিয়ে আসছেন এবং সেই কাজটা উনি দুরূহ কাজটা উনি করতে চেষ্টা করবেন হয়তো, কিন্তু আসলে এইটা অনেক কঠিন একটা জার্নি আমি মনে করি এবং সেক্ষেত্রে নির্বাচনের পথটা যথেষ্ট মানে দুর্গম হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে আর কি। এবং সেটা আমি ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যানের কো চেয়ারম্যানের যে ভাষ্য, তাতে তাকে এতদিন অনেক আশাবাদী মনে হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু ওনার মধ্যেও কিন্তু এক ধরনের হতাশা ঝরে পড়ছে। আর যদি এগুলোকে যদি আপনি আনতে চান মানে ঐকমত্যের আলোচনায়, তাহলে লম্বা প্রসেস, অনেক লং টার্ম আলোচনা করতে হবে। ধরেন পিআর সিস্টেমে পৃথিবীতে অন্য অনেক দেশ আছে যেখানে কিন্তু ইলেকশন হচ্ছে এবং তারা কিন্তু গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়েছে সেসব দেশে এবং সেখানে কিন্তু স্থিতিশীলতা এসেছে। কিন্তু স্থিতিশীলতা আসে না কোথায়? যেখানে এখনো গণতন্ত্র আপনার কোনোভাবেই ডিপ রুটেড হয় নাই, এখনো ডেমোক্রেটিক প্র্যাকটিস শুরুই হয় না। নেপালের কথা চিন্তা করেন, হয়েছে, কিন্তু দেখা যাবে যে সেই নেপালে কিন্তু এখনো কিন্তু এটা খুব ফ্রুটফুল কোনো একটা পদ্ধতি হয় না। কিন্তু আপনি ইউরোপের কথা বলেন কিংবা অন্যান্য পৃথিবীর বিভিন্ন দেশে এটা হয়েছে। ইউরোপে তো অনেক দেশে হয়তো এই সংখ্যানুপাতিক ব্যবস্থাটা আছে। সেটাই সম্ভব যখন আপনি ডেমোক্রেটিক প্র্যাকটিসটা আপনি অনেক বছর ধরে করতে থাকবেন, করার পরে হয়তো প্রত্যেকটার মধ্যে মনে হবে যে কোনো অ্যাবসলিউট পাওয়ার বলে কিছু নাই, বিকজ উই অল নো দ্যাট অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। এখন আমাদের ভয় আছে যে একটা দল ক্ষমতায় চলে যাবে এবং যাওয়ার পরে তারা আবার স্বৈরাচারী হয়ে উঠে কিনা, সেটাকে ব্যালেন্স অফ পাওয়ারের মধ্যে আনার জন্য আমাদেরকে যাবতীয় সংস্কারের বোঝা চাপাই দিতে হবে এবং সবকিছু ঠিকঠাক করে আমরা ইলেকশনে যাব। দ্যাট উইল বি এ ভেরি লং জার্নি। আজাদ মজুমদার, ধন্যবাদ। আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই তো একটা অধিকার আছে সে কি চায় সেটা বলার, তো সেটা তারা বলছে। তো বিএনপি যেমন তার কথা বলছে, অন্যরাও তাদের কথা বলছে। তো এটা তো অবশ্যই চ্যালেঞ্জিং সবাইকে এক জায়গায় আনা। আর পিআর সিস্টেমের যে কথাটা এখন বলা হচ্ছে, এটা তো নতুন কোনো ডিবেট না, এমন না যে এটা হঠাৎ করে সামনে এসেছে। এটা কিন্তু এই সংস্কার আলোচনা যখন শুরু হয়েছিল তখন থেকেই এই আলোচনাটা হচ্ছিল। ইনফ্যাক্ট বাংলাদেশে কিন্তু পিআর সিস্টেম চালু আছে এখনো। কীরকম? আপনি যদি দেখেন যে আমাদের 300 আসনের পরে 50
50টা নারী আসন তো পিয়ার সিস্টেমের মাধ্যমেই আপনার নির্ধারিত হয়। এবং একটা জেনারেল কনসেনসাস কিন্তু এসেছে যে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ যদি হয় তাহলে উচ্চ কক্ষের যারা সদস্য হবেন তারাও কিন্তু পিয়ার সিস্টেমে নির্বাচিত হবেন। এখন পিয়ার সিস্টেমটা কোন পিয়ার সেটা একটা ডিবেট করার বিষয় আছে। কেউ বলছেন মোট প্রদত্ত ভোটের উপর, কেউ বলছেন মোট প্রাপ্ত আসনের উপর। আবার একটা পিয়ার সিস্টেমের বিএনপিও কিন্তু একটা ক্ষেত্রে পিয়ার সিস্টেমের পক্ষে। আপনার আমরা যেটা দেখেছি তাদের এই নারী আসনের ক্ষেত্রেই তারা এগ্রি করেছে যে নারী আসন 100 আসন, এবং তারা বলেছে যে সে মোট প্রাপ্ত আসনের ভিত্তিতে পিয়ার সিস্টেমের ভিত্তিতেই এই নারী আসনের কথা তারা বলেছেন যতদূর জেনেছি। এবং কিন্তু কেউ কেউ আবার এখানে সরাসরি নির্বাচনের কথা বলেছে। সো পিয়ার সিস্টেম অনেকভাবে অলরেডি এক্সিস্ট করছে। যে এই জায়গাটাতে আপনার কেউ কেউ প্রশ্ন তুলছেন যে জাতীয় নির্বাচনটা মানে মোট আসন, কোন আসনে কারা নির্বাচিত হবেন সেটা কি মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে নির্ধারিত হবে নাকি একটা নির্দিষ্ট আসনে এখন যেভাবে আছে সেভাবে নির্ধারিত হবে? এগুলো নিয়ে আলোচনা চলছে। তো এইগুলা নিয়ে আলোচনা এমন না যে এইটাই প্রথম। আমরা হঠাৎ করে ঘুম থেকে উঠে জানলাম যে পিয়ার সিস্টেম নামে নতুন একটা সিস্টেম দেখলাম যে চাপটা বেড়ে গেছে। না, চাপটা এটাকে চাপ না বলে এটাকে আপনি বলতে পারেন যে এটা হয়তো বা আলোচনাটা নিয়ে, এটা নিয়ে ডিবেটটা তীব্র হয়েছে, এটা আপনি বলতে পারেন। চাপের তো কোনো বিষয় নেই। এটা নিয়ে আপনার যখন অন্তর্বর্তীকালীন সরকার যখন রাজনৈতিক প্রক্রিয়ার সংস্কারের যে উদ্যোগগুলো যখন নিয়েছে তখন থেকেই এটা নিয়ে আলোচনা হচ্ছে, এবং অনেকগুলো দল তখন থেকেই বলেছে যে তারা পিয়ার সিস্টেমে নির্বাচন চায়। যারা মনে করে যে মোট প্রাপ্ত ভোটের উপর যদি আসন সংখ্যা নির্ধারিত হয় তাহলে তারা কিছুটা পাবে, রাজনৈতিক সুবিধা হবে, বাট এটার কিছু অসুবিধাও আছে, এটা নিয়ে আলোচনা আছে। তো এই আলোচনাগুলো কিন্তু হেলদি আলোচনা আমি মনে করি। এই আলোচনাগুলো হলে তারপরে এই আলোচনাগুলো থেকেই কিন্তু একটা গ্রহণযোগ্য সমাধান যদি বেরিয়ে আসে সেটা সবার জন্যই মঙ্গলজনক, তাতে করে আর ভবিষ্যতে এ ধরনের ফলে চিন্তা ভাবনার ফলে কোনো রাজনৈতিক সংকট তৈরি হবে না। কিন্তু ওই যে একটা দাবি আর হঠাৎ করে উঠেছে যে প্রধান উপদেষ্টা যখন তারেক রহমানের সাথে বৈঠক করে আসলেন, ফেব্রুয়ারির কথা আমরা শুনলাম, আপনি সেই প্রেস কনফারেন্সে নিজেই উপস্থিত ছিলেন লন্ডনে, সেখানে আসার পরে কোনো রকম কথা আমরা শুনিনি কারো কাছ থেকে, যেটা বিএনপি পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। যেমন ইসির পক্ষ থেকে কিছু বলা হয় না, বলা হচ্ছে সময় মতো তারিখ পেয়ে যাবেন। আবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হলো, বৈঠকের কোনো আউটকাম কেউ জানল না, এটি নিয়ে এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। সেগুলো অবশ্য 1-to-1 বৈঠক, এটা বাইরে নাও বলতে পারেন, একজন প্রধান উপদেষ্টা একজন কমিশন প্রধান, কিন্তু তারপরও একটু যেহেতু সরকারটা একটু অন্যরকম। না, বাংলাদেশে কোনো নির্বাচনের তারিখ কি আপনার নির্বাচনের 8 মাস আগে ঘোষণা করা হয়েছে? না, নির্বাচন ফেব্রুয়ারিতে একটা সম্ভাব্য সময়সীমার কথা বলা হয়েছে, এবং এই সময়সীমাটা নিয়ে কারো খুব একটা আপত্তি দেখা যায়নি। সময়সীমাটা নিয়ে কেউ বলে নাই যে না এই সময়ে নির্বাচন হলে এটা ঠিক হবে না। তো যখন আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তার আগে তো একটা নির্দিষ্ট প্রসেস মেনটেন করে একটা নির্দিষ্ট সময়ে এসে এটাকে আপনার তারিখ ঘোষণা করা হবে। নির্বাচনের তারিখ ঘোষণা চেয়ে এই মুহূর্তে দরকার হলো সংস্কার প্রক্রিয়ায় যে ঐক্যমত্যের যে আলোচনাটা হচ্ছে সেই আলোচনাটায় অগ্রগতি সাধন, এবং আলোচনাটা অগ্রগতি শেষ করে আপনার জুলাই সনদটা স্বাক্ষর করলে জুলাই সনদটা বাস্তবায়নের দিকে আসলে এগিয়ে যাওয়াটা যদি আপনি ইমিডিয়েট প্রায়োরিটি বলেন। আর নির্বাচনের সময়সীমা ঘোষণার জন্য তো একটা নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া থেকে তো কেউ এখনও বিচ্যুত হয়নি। যতক্ষণ পর্যন্ত সেই প্রক্রিয়া থেকে কেউ বিচ্যুত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নিয়ে প্রশ্ন তোলা বা এটাকে নিয়ে সন্দেহ বা সংশয় তৈরি করার চেষ্টা করা, এগুলা বরঞ্চ এই প্রক্রিয়াটাকে ব্যাহত করে বা এই প্রক্রিয়াটাকে তখন আসলে পিছিয়ে দেওয়ার একটা পথ তৈরি করে। সেই জায়গাটা যেহেতু প্রধান উপদেষ্টা পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যে তবে কিন্তু যদি কিন্তু তবে না, যদি সংস্কার হয় ঠিকমতো, সেরকম যদি পরিস্থিতি হয় তাহলে ফেব্রুয়ারিতে হতে পারে। সেই প্রসঙ্গটাতে যদি যায় যে আজকে যেটা জহিরুল আলম বললেন যে বিরতির পরে অবশ্যই আলোচনা করব যে এক্ষেত্রে প্রশ্ন তৈরি হয় কেন, কারণ সহসভাপতি আজকে খুবই হতাশার কথা বলেছেন যে আলোচনা আগাচ্ছে না, জুলাই সনদও এই জুলাই মাসে হবে কিনা সেটাও একটা সন্দেহ। সেক্ষেত্রে এই পিছনের এই যে গোয়েবলসগুলো তৈরি হয় কিনা আলোচনায় আসবো। দর্শক আপনারা আছেন জেডএসআর নিবেদিত সংবাদ সম্প্রসারণে, সঙ্গে থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত জেডএসআর নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আজাদ মজুমদার এবং জহিরুল আলম। স্বাগত আপনাদের দুজনকে আবারও। জহিরুল আলম, যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম আমরা আর প্রশ্নটা করি না, প্রশ্নটা হচ্ছে যে মানে ইলেকশন নিয়ে কেন এক ধরনের যে অনিশ্চয়তা বা কেন সন্দেহ কেন তৈরি হচ্ছে, বা এই আলোচনাগুলো করা কি মানে অমূলক কিনা, বা এর ভিতরে কোনো মানে যৌক্তিক কোনো কারণ আছে কিনা, এগুলোই কিন্তু চারপাশে আলোচনা হচ্ছে। আপনি দেখেন যে চিফ ইলেকশন কমিশনের সঙ্গে একটা একান্ত বৈঠক হয়েছে। তো এখন পিপলস ডিজায়ার কি,
বা স্টেক হোল্ডার্স ডিজায়ার কি? ডিজায়ার হচ্ছে যে এই ধরনের জন্য একটা হাই লেভেল একটা এক্সক্লুসিভ একটা মিটিং হয়, তখন কিন্তু এটা একটা কোনো না কোনোভাবে একটা পালস পাওয়া দরকার, যে আউটকাম নিয়ে আর কি। যেমন লন্ডন বৈঠক হয়েছে, মানুষ অনেক কিছু জানতে চায়। ইলেকশনের ব্যাপারে হয়তো 2 লাইন একটা স্টেটমেন্ট হয়েছে, কিন্তু অনেক কিছু জানতে চায় যে আসলে এই বিষয়গুলো কি। একটা শীর্ষ বৈঠকের কিছু ইয়ে থাকে না, এজেন্ডা থাকে না, আলোচনা থাকে না। এরকমই আমার কাছে মনে হয় যে চিফ ইলেকশন কমিশন দেখা হওয়ার পরে একটা পজিটিভ মেসেজ, কোনো একটা প্রশাসনিক প্রস্তুতি বা আইনি কোনো উদ্যোগ বা আরপিও বিষয়ক অথবা সীমানা পুনর্নির্ধারণ বিষয়ক আইনের বিষয়ে অথবা ভোটার তালিকার বিষয়ে অথবা ইলেকশনের একটা রোড ম্যাপ হয়তো সুনির্দিষ্টভাবে এত আগে চিফ ইলেকশন কমিশনার হয়তো এখন বলতে পারবেন না, বা কিন্তু এরকম একটা বার্তা দেওয়া যে এই বৈঠকের কিছু কী বলবো যে ট্যাঞ্জিবল কিছু আলোচনা হয়েছে, যেটাকে মানে যারা কনফিউজড আছেন, যারা আনসার্টেন আছেন, তাদেরকে একটু এশিওর করা। আমার মনে হয় ওই জায়গাগুলোতে কিন্তু এখনো গ্রে এরিয়াস, এই গ্রে এরিয়াগুলোকে নিয়ে মানুষের মধ্যে কিন্তু জল্পনা তৈরি হচ্ছে এবং এটা প্রতিনিয়তই আলোচনা চলতে থাকবে। সেটার সঙ্গে যুক্ত হয়েছে এই সর্বসাম্প্রতিক যে প্রসঙ্গটা আপনি তুলেছেন, যে হঠাৎ করে এত সিরিয়াস কেন? সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে কিন্তু দীর্ঘ আলোচনা হয়েছে, অনেক পার্টি চেয়েছে এটা আলোচনা, কিন্তু ইট হ্যাজ বিন ডাইড ডাউন, এতটা ফোকাস ছিল না। কিন্তু এই ধরনের একটা আলোচনা, যে আলোচনাটা করলে মনে হবে যে না পার্টিগুলো ডিসইন্টিগ্রেট হয়ে যেতে পারে, তাদের মধ্যে ঐকমত্য সৃষ্টি হওয়া বদলে দূরত্ব তৈরি হওয়ার শঙ্কা থাকে, সেই ধরনের একটা পয়েন্ট কিন্তু এটা। দিস ইজ অ্যান ইস্যু। আপনার কি মনে হয় যে বিএনপি সংখ্যানুপাতিক পদ্ধতি ইমিডিয়েটলি অ্যাকসেপ্ট করার মতো অবস্থায় আছে? আমার কাছে মনে হয়নি যে তাদের অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, ইভেন তাদের ঘোষিত বা প্রকাশিত যে স্টেটমেন্টস, সেটাতে মনে হয় না দে আর ভেরি কিন অথবা দে আর ভেরি কি বলে উইলিং টু অ্যাকসেপ্ট দিস ফর্মুলা। এই ফর্মুলাতে যতটুকু তাদের পক্ষে অ্যাকসেপ্ট করা সম্ভব তারা কিন্তু বলছে। সুতরাং একটা মেজর স্টেক হোল্ডারকে যদি আপনি ফোল্ডের মধ্যে নিতে না পারেন এবং এই ধরনের মানে কি বলবো যে ইস্যুসগুলো তুলতে থাকেন, দ্যাট ইন্ডিকেটস যে একটা দূরত্ব তৈরি হচ্ছে। না হলে কেন এই আলোচনাগুলো চলে আসছে? কেন ঐকমত্য কমিশনের কো-চেয়ার কেন বলছেন যে না আলোচনা বেশি আশাব্যঞ্জক হচ্ছে না, জুলাই সনদ জুলাই মাসে হচ্ছে না? তাহলে কেন হচ্ছে না? হচ্ছে না এই কারণে যে ঐকমত্যের ক্ষেত্রে এক ধরনের বিভেদ তৈরি হচ্ছে, এক ধরনের বিভাজন তৈরি হচ্ছে। আজাদ মজুমদার সাহেব বলেছেন, সুন্দর বলেছেন যে ডিবেট হবে, আলোচনা হবে এবং এটা পজিটিভ, এটা হতেই পারে এবং হেলদি এনভায়রনমেন্টে। কিন্তু আমি বলছি যে বাংলাদেশে ডেমোক্রেটিক প্র্যাকটিস বলেন, কনসেনসাস বিল্ডিং বলেন, যেটা বলে সিবিএম, কনফিডেন্স বিল্ডিং মেজার, এটা কোন পার্টির মধ্যে আছে? আজকে আপনি একটা বলবেন তো অন্যজন এটাকে আবার কাউন্টার একটা কোশ্চেন করবে। এই ধরনের কালচারাল স্ট্যান্ডিং তো এখনও তৈরি হয় নাই। এখনও তো আপনাকে অ্যাকসেপ্ট করার মতো, গ্রহণ করার মতো তো আমাদের সে রেজিলিয়েন্স বলেন, সহনশীলতা বলেন বা কালচারাল স্ট্যান্ডিং বলেন, সেটা কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি না। হয়তো গ্র্যাজুয়ালি এটা ইমপ্রুভ করবে, কিন্তু সেই জন্যই বলছি যে ইমিডিয়েট অত কনফিউশন তৈরি না করে অন্তর্বর্তী সরকার যদি একটা সুনির্দিষ্ট একটা রোড ম্যাপ দিতে পারেন, যেটা ফেব্রুয়ারির কথা বলেছেন, হ্যাঁ ফেব্রুয়ারিতে আছে, কিন্তু তাহলে ফেব্রুয়ারিতে যদি হয় তাহলে বিএনপি কেন এখন কনফিউজ? বা বিএনপি সমর্থক যারা আছেন বা তাদের অনুসারী যারা আছেন অথবা তাদের সহানুভূতিশীল যারা আছেন, তারা কেন একটা অনিশ্চয়তা বোধ করছেন যে না অন্য ধরনের কিছু একটা হচ্ছে কিনা? নিশ্চয়ই তারা কিছুটা ফিল করছেন। তা আমার মনে হয় যে এই জায়গাগুলোতেই অন্তর্বর্তী সরকার বা মাননীয় প্রধান উপদেষ্টার কাজ হবে যে মানুষকে ক্রমবর্ধমানভাবে ইনক্রিজিংলি এশিওর করা যে এখানে কোনো কনফিউশনের কোনো অবকাশ নেই। যেমন অফ দ্য রেকর্ড আমরা অনেক কাছে শুনছি তো যে, এবং উনিও বলেছেন যে কোনোভাবে বিয়ন্ড জুন হবে না। তো ধরেন কোনো নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয়ে কোনো কারণে যদি জুনও হয়, পৃথিবী মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাকে উইথ অল ডিউ কনফিডেন্স আপনাকে বিলিভ করতে হবে যে দিস ইজ সামথিং উইচ দে আর অ্যাসপায়ারিং ফর, যে জুনের পরে কোনো দিনও কিছু হবে না। তো সেই জায়গার মধ্যে আমার মনে হয় যে ওনারা এই আস্থাটা তৈরি করতে, রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি করতে এখনো সমর্থ হন। জি, তাই কি? না, আমার কাছে মনে হয় যে দেখেন একটা পলিটিক্যাল নেগোসিয়েশন কিন্তু এখন চলতেছে রাজনীতি পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে। ঐকমত্য কমিশনের মিটিং আপনারা যারা ফলো করছেন তারা সবসময় দেখবেন যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের প্রস্তাব নিয়ে এসেছেন। পিআর সিস্টেমটাকে এটা সামনে নিয়ে আসার এমনও তো একটা কারণ হতে পারে যে মানে বিএনপিকে কিছু ছাড় দেওয়ার জন্য এটা অন্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এক ধরনের প্রেশার ট্যাকটিক্স হতে পারে, আমি জানি না। যেহেতু একটা নেগোসিয়েশন, পলিটিক্যাল নেগোসিয়েশন চলছে এবং পলিটিক্যাল এ ধরনের নেগোসিয়েশনে প্রত্যেকে তার নিজস্ব দাবিটা এমনভাবে উপস্থাপন করে যাতে অন্য পক্ষ বাধ্য হয় তাতে কিছু ছাড় দিতে। এটা এই নেগোসিয়েশনে আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে বিএনপি যেমন ছাড় দিয়েছে, ঐকমত্য কমিশনও কিছু কিছু প্রস্তাব
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পরে রিভাইজ করেছে, বা অন্য দলগুলোও কিন্তু তাদের রিভাইজ প্রস্তাব নিয়ে এসেছে। তো এই প্রস্তাবগুলো যদি না আসে, এই ছাড় দেওয়ার মানসিকতা যদি রাজনৈতিক দলগুলো না দেখায় এবং ছাড় দেওয়ার জন্য যদি একে অপরের উপর চাপ সৃষ্টি করতে ব্যর্থ হয়, বা পলিটিক্যাল যে আপার হ্যান্ডটা নেওয়া, সেটা তো সবাই চেষ্টা করবে। বিএনপির দিক থেকে সেই চেষ্টাটা যেমন থাকবে, অন্যদের নেগোসিয়েশনে আপার হ্যান্ড নেওয়ার তো অন্যদেরও একটা চেষ্টা থাকবে। তো এইটাকে আমরা সেভাবে দেখে আশা করি, আমরা মনে করি যে এই একটা পর্যায়ে এসে যে কোনো একটা জায়গাতে তো সেটেলড হতে হবে। হয় বিএনপি যেভাবে চাইছে সেটা অন্য রাজনৈতিক দলগুলোকে মেনে নিতে হবে, বা অন্য রাজনৈতিক দলগুলো যেভাবে চাইছে সেটা বিএনপি কিছু ছাড় দিয়ে হলে মেনে নেবে, আমার ধারণা। এবং আমি নিজে কনফিডেন্ট যে এই মিটিং যে কয়টাতে আমি উপস্থিত থেকেছি, যে এটা একটা জায়গাতে এসে আসলে সবাই একমত হয়ে যাবে। না, ইভেনচুয়ালি সবই হবে, আমি আপনার সঙ্গে একমত। ইভেনচুয়ালি শেষ পর্যন্ত সবই হবে, কিন্তু আশঙ্কাটা যেটা সেটা হচ্ছে যে ইন ডিউ টাইম, মানে যেই প্রজেক্টের যে টাইমের মধ্যে ইলেকশনটার কথা বলা হচ্ছে, মানুষের কনফিউশনটা তো ওই জায়গায় যে প্রজেক্টের টাইমের মধ্যে ইমিডিয়েট যে সময়ে ইলেকশন হওয়ার আশাটা মানুষের মধ্যে তৈরি হয়েছে, বা বিএনপির মধ্যে তৈরি হয়েছে, বা তাদের সঙ্গে যারা মিত্র আছে, বা যারা চাচ্ছে যে ইলেকশনটা তাড়াতাড়ি হলে দেশের পরিস্থিতি চেঞ্জ হবে, বা তারা নতুন পার্টি ক্ষমতায় আসবে এবং তারা সব কিছু বদল করে দিতে হবে, তাদের ড্রিমটা বা তাদের আকাঙ্ক্ষাটা হয়তো পিছিয়ে যেতে পারে। এই সন্দেহটা কিন্তু আছে। সন্দেহটা কেন থাকবে না, এইটা যারা সন্দেহ করবেন, মানুষের মনে সন্দেহ সংশয় এগুলো মানবিক চরিত্র, কিন্তু যতক্ষণ পর্যন্ত সরকার তার যে ঘোষিত টাইমলাইন যেটা আছে সেটা থেকে বিচ্যুত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই সংশয় নিয়ে বসে থাকার কোনো কারণ নাই। আমাদেরকে তো আসলে কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে, এবং কাজটা এগিয়ে যাচ্ছে। বিভিন্ন প্রক্রিয়া আপনারা দেখছেন যে বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তারা কিন্তু সম্পৃক্ত হচ্ছেন, এবং কাজটা এগিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি যে এখন যে গতিতে কাজটা এগোচ্ছে সেটা যদি ধরে রাখা যায়, তাহলে মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইমলাইন, এই টাইমলাইনের মধ্যেই একটা নির্দিষ্ট সুন্দর একটা নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর সম্ভব। এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নেই। আমি ছোট ছোট করে 1 মিনিটের মধ্যে জি না, কাজ যে এগোচ্ছে আমি বলছি যে কাজ যদি এগোয় তাহলে সেটা ওয়েলকাম, কাজ এগুলো ওয়েলকাম, কিন্তু এটা তো দৃশ্যমান হতে হবে। মানে আমি যেটা ইঙ্গিতে দিলাম যে ধরেন আপনার দুইজন একান্ত বৈঠক করলেন, তো কাজ এগোচ্ছে, যে এই বার্তাটা তো ওই অফিস থেকে তো আসতে পারতো, আপনাদের মাধ্যমে তো আসতে পারতো। আমি আপনাকে বলি, আমাদের এই মুহূর্তে প্রায়োরিটি হচ্ছে ঐক্যমত্য কমিশনে যে সংস্কার প্রস্তাবগুলো আছে সেগুলো নিয়ে ঐক্যমত্য সৃষ্টি করা। নির্বাচন কমিশনের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠকে অনেক ধরনের আলোচনা হতে পারে। আপনার নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের কী ধরনের সহযোগিতা প্রয়োজন সরকারের কাছ থেকে, সেটা নিয়েও আলোচনা হতে পারে। নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়েও আলোচনা হতে পারে। আমি জানি না ওনাদের মধ্যে কী আলোচনা হয়েছেন, কারণ ওনারা দুজনের কেউ এটা নিয়ে পাবলিকলি কথা বলেননি, কিন্তু ওনাদের মধ্যে যে কিছু প্রাসঙ্গিক বিষয় আপনি নিজেও উল্লেখ করেছেন, এগুলো আলোচনা হওয়াটা খুব স্বাভাবিক বিষয়। এই বিষয়গুলো বরঞ্চ আলোচনা না হলে আস্থার বিষয়টা যে ইয়েস, দুজন শীর্ষ নির্বাহী তারা বৈঠক করেছেন এবং বৈঠকে তারা এই বিষয়গুলো আলোচনা করেছেন, হুইচ উইল কি বল ডেমনস্ট্রেট দেয়ার গুড উইল টু হোল্ড দ্য ইলেকশন ইন ডিউ টাইম। আমি বলি তারা আলোচনা করেছেন, কিন্তু তারা কোনো সিদ্ধান্ত নেননি। যদি সিদ্ধান্ত নেন তাহলে অবশ্যই সেটা ইন ডিউ কোর্স রিভিল করা হবে। আলোচনা করলে একটা জিনিস প্রিমেচিউর স্টেজে এসে যদি আমি আপনাকে বলি, তাহলে সেটা নিয়ে আবার অনেক বিষয় ব্রিফ করছেন, যেমন আপনি যখন প্রেস উইং থেকে এটা যদি আপনার আলোচনার বিষয়বস্তু অনেক কিছুই ব্রিফ করছেন, না এটা এখন প্রিমেচিউর অবস্থায় যদি আমি আপনাকে বলি তাহলে হয়তো খুব শিগগিরই কোনো একটা কথা শুনতে পাবো। আমার সময় একদম শেষ। আজাদ মজুমদার এবং জহিরুল আলম দুজনকে অনেক ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞতা আপনাদের প্রতি, আপনারা আমাদের সময় দিয়েছেন আজকে। দর্শক, এই ছিল আজকের জেডএস সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।